খুব ভালো লাগলো পুরনো জগতে ফিরে এসে। পুরনো লোকজনকে দেখে আরো ভালো লাগলো। অনেক পুরনো কথা মনে পড়লো। এমআরের জন্ম কাহিনী মনে পড়লো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এবং সময়টাও খুব অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত সময়, যে সময় আমরা এখানে আজকে একত্র হয়েছি। কারণ অতীতে যেসব কথা বলছিলাম একদম শুরুর দিকে, অনেকটা ঠাট্টা মস্কারি মতো করেই বলছিলাম, কিন্তু সিরিয়াসলি তার পেছনে মিন করছিলাম। আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম, আপত্তি উঠলো এটাকে ব্যাংক বলা যাবে কিনা, গরিব মানুষকে টাকা দেওয়া এটাকে ব্যাংক হলো নাকি, একটা ব্যাংকের অপমান করছেন আপনি, এটা একটা বড় ইস্যু হয়ে গেল। আমি বারে বারে জিজ্ঞেস করলাম, ব্যাংক বলতে আপনারা বুঝেনটা কি, সেটা আমাকে বলেন। ওটা আর বলেন। তা বললাম যে এটাই হলো, আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক। আপনারা যেটা করছেন এটা নিছক লোক দেখানো ব্যাংক। এটার ব্যাখ্যা চাইলো সবাই, এখানেও আমি বলছি যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। তা আমি ব্যাখ্যা দিলাম, বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে, যেটা হলো অর্থ হলো ট্রাস্ট, ডিপেন্ড করা। তোমরা সেটা বানিয়েছ ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কেন জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই, জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু, যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না, এটাকে হয় নাকি, এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি যে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানত, কোনো বিষয় নেই। এত যে পরিসংখ্যান দেখছেন, এগুলো সব জামানতবিহীন ঋণ। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি, ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক, সেটির দিকে আমরা নজর দিই না। আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক, সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছি সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে, তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমাকে কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন, এবং তার সঙ্গে কাজের একটা কায়দা, নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে।
সে বলে নাই যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেব কিসে? কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এটি হলো একটা সময়ের ব্যাপারে, আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো, ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটার কোনো একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কী করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে, এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেটা সমর্থন করলো। একটা জায়গায় প্যাচ লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতরভাবে আপত্তি দিলাম, বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না। তারা ব্যাখ্যা চাইল, রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখনো বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কীরকম ভিন্ন? তা আমি উদাহরণ দিতাম, এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবলও ফুটবল, ইউরোপিয়ান ফুটবলও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলেও এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে একটু ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি বলছি না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। এটা নিয়ে আবার ঝগড়া হলো, মতবিরোধ হলো, অবশেষে সেটাও রাজি হলো। তারপর বলল যে এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি না, তো এই অফিসে, বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে, যেই করো ওই করো, এটা ঠিক হবে না। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত।